আজ সন্ধ্যায় বেরিয়েছিলাম বাহিরে ঘুরতে। ওইখানে হাজারো মানুষের ভিড়ে একটা ছেলে আমাকে পছন্দ করল। আমার ঠিকানা নিয়ে বাসায় আসলো। যে মায়ে আসলো বৃষ্টি শুরু। সে চুপি চুপি আমার রুমে এসে যা করল জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। বৃষ্টির রাতে তুমি। সেদিন বিকেল থেকেই আকাশটা অদ্ভুত গম্ভীর ছিল। কালচে মেঘগুলো যেন শহরের মাথার ওপর ঝুঁকে এসে দাঁড়িয়েছিল, আর বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ মেশানো এক ধরনের অজানা অস্বস্তি। তবুও নীলা জেদ করেই বলেছিল, আজ দেখা না করলে তোমার সঙ্গে কথা বন্ধ। আরিয়ান হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ও জানত নীলার জেদের কাছে তার হার মানা ছাড়া উপায় নেই। তাই রাত নামার ঠিক আগে সে পৌঁছে গেল পুরনো লেকপাড়ের সেই ক্যাফের সামনে, যেখানে তারা প্রথম একসঙ্গে বসেছিল। বৃষ্টি তখনও শুরু হয়নি, তবে আকাশের মুখ দেখে মনে হচ্ছিল আর বেশি দেরি নেই। নীলা এসে দাঁড়াল কালো ছাতা হাতে। নীল শাড়িতে ভেজা বাতাসে তার চুল উঠছিল। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকেই বলল, তোমাকে আজ সিনেমার নায়িকার মতো লাগছে। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, নায়িকারা এতক্ষণ কাউকে অপেক্ষা করায় না। ঠিক তখনই প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল। ছোট ছোট টাপর টুপর শব্দে মুহূর্তে ভিজে উঠল চারপাশ। ক্যাফের ভেতর বসার বদলে নীলা বলল, চলো হাঁটি। এই বৃষ্টিতে? বৃষ্টি না হলে কি গল্প হয়? তারা লেকের পাশ দিয়ে হাঁটতে লাগল। রাস্তার লাইটগুলো বৃষ্টি ভেজা কুয়াশার মধ্যে হলুদ বৃত্ত তৈরি করছিল। আশেপাশে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে কোথাও বজ্রপাতের আলো একবার ঝলকে উঠল, তারপর আবার চারদিক গাঢ় অন্ধকার। হাঁটতে হাঁটতে নীলা হঠাৎ চুপ হয়ে গেল। সাধারণত সে একটানা কথা বলে, কিন্তু আজ তার মুখে সেই চেনা খুনসুটি নেই। আরিয়ান জিজ্ঞেস করল, কি হয়েছে? নীলা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি কি কখনো কাউকে এত ভালোবেসেছ যে তাকে হারানোর ভয়েই শ্বাস বন্ধ হয়ে আসে? প্রশ্নটা শুনে আরিয়ান থেমে গেল। হ্যাঁ, সে আস্তে বলল, এই মুহূর্তে যেমন। নীলা তাকালো, কিন্তু হাসল না। তার চোখে এমন এক ভয় ছিল যা আরিয়ান আগে কখনো দেখেনি। আজ আমাকে একটা কথা বলতেই হবে, নীলা ফিসফিস করে বলল। কি কথা? আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। আরিয়ান প্রথমে হেসে ফেলতে গিয়েও থেমে গেল, কারণ নীলার মুখে মজা করার কোনো ছাপ নেই। চারদিকে তাকিয়ে সে দেখল রাস্তার ওপারে সত্যিই একটা কালো হুডি পরা মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু সে নড়ছে না, শুধু তাদের দিকেই তাকিয়ে আছে। বজ্রপাতের ঝলকানিতে দৃশ্যটা আরও ভয়ঙ্কর লাগল। চলো, ওদিক দিয়ে যাই, আরিয়ান বলল, নীলার হাত শক্ত করে ধরে। তারা দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু যত তারা গতি বাড়ায়, পেছনের পায়ের শব্দটাও যেন তত স্পষ্ট হয়ে ওঠে। বৃষ্টির শব্দের ভেতরেও সেটা আলাদা করে বোঝা যায়, কারোর ভেজা জুতো রাস্তায় আঘাত করার শব্দ। নীলা এবার প্রায় কাঁপা গলায় বলল, আমি বলেছিলাম ও আমাকে কয়েকদিন ধরে ফলো করছে। কলেজ থেকে বাসা, বাসা থেকে টিউশন, সব জায়গায়। আমাকে আগে বললেনি কেন? তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। রাস্তার মোড়ে এসে তারা দেখল সামনের দোকানগুলো সব বন্ধ। শুধু দূরে একটা পুরনো বাসস্ট্যান্ড, তার টিনের চালায় বৃষ্টির শব্দ তীব্র হয়ে বাজছে। আশ্রয়ের জন্য তারা সেখানেই ঢুকে দাঁড়াল, কিন্তু আরিয়ান বুঝতে পারছিল এটা নিরাপদ নয়। লোকটা যদি সত্যিই তাদের পিছু নিয়ে থাকে, তবে এই ফাঁকা জায়গা থেকে বের হওয়ার পথও কম। কয়েক সেকেন্ড পরই অন্ধকারের ভেতর সেই ছায়ামূর্তিটা দেখা গেল, ধীরে ধীরে এগিয়ে আসছে। নীলার হাত ঠান্ডা হয়ে গেছে। আরিয়ান তাকে নিজের পেছনে সরিয়ে দিয়ে দাঁড়াল। লোকটা কাছে এসে থামল। বৃষ্টির ফোঁটা তার হুড বেয়ে পড়ছে। তারপর সে হাত তুলে হুডটা সরাল। একজন মধ্যবয়সী মানুষ, মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত তাড়া। নীলা, লোকটা ডাকল। নীলা যেন জমে গেল। আপনি? আরিয়ান কিছুই বুঝতে পারছিল না। কে উনি? নীলা উত্তর দিল না। লোকটাই বলল, আমি তোমার মামার বন্ধু, সায়েম। তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। আমাকে ফলো করছেন কেন? নীলা এবার ক্ষোভে কেঁপে উঠল। লোকটা গভীর শ্বাস নিল। কারণ তোমার বাসায় যা ঘটছে সেটা তুমি জানো না। তোমার মামা তোমাকে বিদেশে পাঠানোর কথা বলছে, কিন্তু ওটা পড়াশোনার জন্য না, তোমার নামে যে সম্পত্তি আছে তার কাগজে সই করানোর জন্য। বজ্রপাতের তীব্র আলো এক মুহূর্তের জন্য তিনজনের মুখ আলোকিত করে আবার নিভে গেল। আরিয়ানের মনে হল এই বৃষ্টি যেন হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেছে। নীলা ফিসফিস করে বলল, অসম্ভব। সম্ভব, লোকটা বলল। তোমার মা মারা যাওয়ার আগে সব আমার কাছে বলেছিলেন। আমি দেরি করে ফেলেছি,
কিন্তু এখন আর সময় নেই, কাল সকালেই তারা তোমাকে নিয়ে যাবে। আরিয়ান অনুভব করল নীলা কাঁপছে। ভয়, অবিশ্বাস আর দুঃখ মিশে তার চোখে জল এসে গেছে। সেটা বৃষ্টির জল না চোখের জল বোঝা যাচ্ছে না। সে নীলার কাঁধে হাত রেখে বলল, তুমি একা না, যাই হোক আমরা একসঙ্গে ফেস করব। নীলা তখন প্রথমবারের মতো সেদিনের রাতে হালকা ভেঙে পড়ল। মাথাটা আরিয়ানের বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চারদিকে শুধু বৃষ্টির শব্দ। মনে হচ্ছিল শহরটা যেন তাদের তিনজনকে নিয়ে নীরবে একটা গোপন সত্যের সাক্ষী হয়ে আছে। সায়েম পকেট থেকে একটা খাম বের করল। এখানে সব কাগজের কপি আছে, প্রমাণ আছে। আজ রাতটা নিরাপদ কোথাও থাকো, কাল আমরা আইনজীবীর কাছে যাব। আরিয়ান খামটা নিয়ে মাথা নাড়াল। তারপর সে নীলার দিকে তাকালো। চলো। কোথায়? যেখানে বৃষ্টি থামলেও তুমি ভয় পাবে না। নীলা কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে তার হাত ধরল। সেই হাত ধরাই ছিল অদ্ভুত শক্তি, যেন ভিজে রাত, অন্ধকার রাস্তা, লুকিয়ে থাকা ষড়যন্ত্র, সবকিছুর বিরুদ্ধে এক ছোট্ট প্রতিজ্ঞা। তারা বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে এলো। বৃষ্টি তখনও থামেনি, বরং আরও নরম হয়ে নেমে আসছিল। শহরের আলো ভেজা রাস্তায় ঝাপসা হয়ে ছড়িয়ে পড়েছে। নীলা হঠাৎ থেমে বলল, জানো, আজ তোমাকে ডেকেছিলাম শুধু একটা কথা বলার জন্য। কি কথা? নীলা মৃদু হেসে বলল, যদি কোনোদিন খুব ঝড় ওঠে তুমি যেন আমার হাত না ছাড়ো। আরিয়ান উত্তর দিল না, শুধু তার আঙুলগুলো আরও শক্ত করে ধরল। সেদিনের রাতটা তাদের প্রেমের সবচেয়ে সুন্দর রাত ছিল না, ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু হয়তো সবচেয়ে সত্যি। কারণ সেই রাতেই তারা বুঝেছিল ভালোবাসা শুধু কফি শপে বসে হাসাহাসি নয়, শুধু ছবি তুলে স্টোরি দেওয়াও নয়। ভালোবাসা মানে অন্ধকার রাস্তার শেষে দাঁড়িয়ে কাউকে বলা, আমি আছি। আর বৃষ্টির শহর, ভেজা বাতাস আর দূরের বিদ্যুৎ চমকের মাঝে নীলা মনে মনে জানল, সব রহস্যের শেষেই যদি এমন একটা হাত পাওয়া যায় তবে ঝড়কে আর তত ভয় লাগে না। সেদিনের রাতটা তারা ভিজেছিল ঠিকই, কিন্তু হারিয়ে যায়নি। কারণ কিছু প্রেম আছে যেগুলো বৃষ্টিতে ভেসে যায় না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে।